Get out. আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি ফাতিন ইশরাক মিম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লিজেন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক লাইভ ক্লাসে। বহুদিন পরে আমরা আমাদের ফ্রি লাইভ ক্লাসে আবারও চলে এসেছি বাংলা লাইভ ক্লাস নিয়ে, অর্থাৎ বাংলা ফ্রি ক্লাস নিয়ে। আপনারা সবাই জানেন যে ইতোমধ্যেই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে স্নেহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিওপির ভর্তি পরীক্ষা, অর্থাৎ কোর টাইপের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইতোমধ্যেই ভর্তি পরীক্ষা চলছে, হয়ে গেছে, চলমান, এমন একটা প্রসিডিওরে আমরা আছি। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই কিন্তু আমরা ভর্তি পরীক্ষা অনেক জায়গায় কিন্তু আমরা অনেকগুলো ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। এবারে কথা হচ্ছে আপনারা যারা যারা ভর্তি পরীক্ষা ইতোমধ্যে দিয়ে ফেলেছেন তাদের মধ্যে থেকে আপনারা কিন্তু অনেকেই বুঝে গেছেন যে আপনার রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্ট হতে যাচ্ছে নাকি আপনার অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু রেজাল্ট হতে যাচ্ছে। কারণ ভর্তি পরীক্ষা দেওয়ার পরই প্রশ্ন দেখে এবং আপনার প্রিপারেশন, আপনার ভর্তি পরীক্ষায় আপনার যত পারফরমেন্স, এই সব কিছু দেখে কিন্তু আপনি নিজেই সিলেক্ট করতে পারেন যে আপনার পরীক্ষায় আপনার চান্স হবে কিনা। সো এই মুহূর্তে যারা হতাশায় ভুগছেন যে এতগুলো পরীক্ষা দিলাম, এতগুলো জায়গায় পরীক্ষা দিলাম, এত এফোর্ট দিলাম, আমার কিছুই হবে না, আমার লাভ লস নাই, আমার জীবন লস, এই ব্যাপারগুলো যারা যারা এখন ভাবছেন তাদের জন্য একটা আলোর পথ হচ্ছে বা একটা বড় মহৎ পথ হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়। এবং আপনারা সবাই জানেন যে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক বড় একটা হাতিয়ার হতে পারে বাংলা। তার কারণ হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু আপনারা কি করতে পারেন, আপনারা ম্যাথের পরিবর্তে বাংলা দাগাইতে পারেন। যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলেন বিজ্ঞান বিভাগ থেকে, অর্থাৎ যারা সায়েন্স থেকে পড়েছেন তারা কিন্তু ম্যাথের পরিবর্তে বাংলা দাগাইতে পারেন। যারা বায়োলজি পড়েন নাই বা বায়োলজিকে গুরুত্ব দেন নাই তারা কিন্তু বায়োলজির পরিবর্তে বাংলা দাগাইতে পারেন। তো বাংলা উইল বি আ গুড, মানে এটা কিন্তু একটা ভালো হচ্ছে অপশন হইতে পারে। যারা বাণিজ্য শাখা থেকে আছেন তারাও বাংলা দাগাইতে পারবেন। এরপর যারা মানবিক থেকে আছেন তাদের জন্য তো বাংলা অবশ্যই অবশ্যই দাগাইতেই হবে, একদম ফরজ। তো এই যে বাংলা, এটা কিন্তু সব বিভাগের জন্য একটা গুড অপশন আমি বলতে পারি। এবং এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন যে গুচ্ছতে মোটামুটি কেউ ফেল করে না। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যদি আপনি একটা গোছানো প্রস্তুতি নেন, আপনার এই বিশ্ববিদ্যালয়, এটা তো একটা বিশ্ববিদ্যালয় না, রাইট? সো এখানে আপনার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার একটা না একটা আসন, একটা না একটা বিভাগ চলে আসবে ইনশাল্লাহ, যদি আপনি একটা ভালো প্রিপারেশন নেন। সো এটার জন্য যেটা করতে হবে, এবার একটু উঠে পড়ে লাগতে হবে, কারণ আপনার প্ল্যান এ অর্থাৎ একটা ফিক্সড ভার্সিটি, সেটা কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষাগুলো হয়ে গেছে। এবার কিন্তু আপনার প্ল্যান বি শুরু করার পালা। এবং প্ল্যান বি তে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো বিশ্ববিদ্যালয় একই সাথে একটা পরীক্ষার মাধ্যমেই ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। একই সাথে মাত্র শুধুমাত্র গুচ্ছ একটা পরীক্ষা দিবেন, আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন আপনার কাছে চলে আসবে। সো এটা কিন্তু আপনার জন্য একটা তুমুল তুমুল ভালো বিশ্ববিদ্যালয়ে একটা আসন ছিনিয়ে নেবার একটা সুযোগ। এবং এই সুযোগকে যারা কাজে লাগাতে পারবে তারাই হচ্ছে মোটামুটি চালাক, আর যারা এই সুযোগকে কাজে লাগাতে পারবে না তাদেরই কিন্তু হতাশা আরো শুরু হবে। সো এই মুহূর্তে যারা হচ্ছে অলরেডি এতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ফেড আপ হয়ে গেছেন, এতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, তাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় এবং এই বিশ্ববিদ্যালয়, এতগুলো বিশ্ববিদ্যালয় যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে বলেন তো? আপনার মেইনলি হতাশাটা তখন থেকে শুরু হবে। সো আপনি হতাশায় না পড়ে আপনি এখন থেকে এমন ভাবে প্রস্তুতি নেন যেন আপনি যে এর আগের পরীক্ষাগুলো খারাপ দিয়েছেন, যারা যারা খারাপ দিয়েছেন তাদের যেন আর আফসোস না থাকে। আপনি যেন অ্যাটলিস্ট গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পেতে পারেন। সো এর জন্য যেটা করতে হবে, আমাদের সাথে থাকতে হবে।
হবে, আমাদের সাথে আপনি একটা গুছানো প্রিপারেশন নিতে পারেন এবং এই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমরা গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য আমাদের যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে সেই গুচ্ছ কোর্সের বিস্তারিত একটু পরেই আমি বলবো। তাহলে চলেন আমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা প্রথম বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। সো আমাদের অপশন এ অর্থাৎ আমাদের 1 নাম্বার প্রশ্ন স্ক্রিনে হাজির হয়ে গেছে। সো চলেন আমরা একটু দেখি যে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন, মিমাপুর ক্লাস অনেক ভালোবাসি, রাকিব ভাই আসসালামু আলাইকুম, আমরা আপনার বিগ ফ্যান। ওকে, আমাদের ইংলিশের বস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপুকে ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, নেট লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, নাহলে এতক্ষণ ধরে বকবক করছি, কোনো সাউন্ড না শোনা গেলে পুরো জীবন লস আমার। তো একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করে জানিয়ে দেন এবং কারা কারা কোথা থেকে আপনারা যুক্ত হচ্ছেন সেটা একটু জানিয়ে দেন, ঠিক আছে? ওকে, সো আমরা চলেন আমরা প্রশ্নে চলে যাই, সাহিত্য সম্রাট কাকে বলা হয়। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর না পড়ে আমরা কিছু পাশাপাশি কিছু নোটস শিখব। দেখেন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? আমরা জানি সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটা? আমরা জানি রোমান্টিক উপন্যাস, প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। যদি প্রশ্ন আসে যে প্রথম সার্থক উপন্যাস কোনটা, দ্যাট উইল বি দুর্গেশ নন্দিনী, দ্যাট উইল বি দুর্গেশ নন্দিনী। আর যদি বলে রোমান্টিক উপন্যাস কোনটা, তাহলে সেটা কি হবে? কপালকুণ্ডলা। ওকে, তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এরপর পরীক্ষায় আসতে পারে কি, এখানে আপনাকে দিছে সাহিত্য সম্রাটকে, তাই তো? আচ্ছা, এমন প্রশ্ন আসতে পারে যে আমাদের বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে, যুগ সন্ধিক্ষণের কবি, বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে। আমাদের প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে নাগরিক কবিকে, প্রশ্ন আসতে পারে। আমাদের প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে সব্যসাচী লেখককে, সব্যসাচী লেখক, বাংলা সাহিত্যে সব্যসাচী লেখককে, ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? তারপর আমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যে কিশোর কবিকে। তারপর আমাদের প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে রূপসী বাংলার, রূপসী বাংলার কবিকে, রূপসী বাংলার কবিকে। আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের বাংলা সাহিত্যে পল্লী কবিকে, পল্লী কবিকে। তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আপনাদেরকে একসাথে একটা নোটে রাখতে হবে, যে একটা পড়লে বাকিগুলোও কিন্তু রিভাইজ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওকে, দেন আমরা চলেন মুভ করতেছি পরের প্রশ্নে। নৌকাডুবি কি? নৌকাডুবি কি? আমরা জানি যে ডেফিনেটলি নৌকাডুবিটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এটা আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন নৌকাডুবি লিখেছেন। তাহলে চলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি কেমন ধরনের রচনা, দ্যাট উইল বি দ্য অ্যান্সার উইল বি যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আর কি কি উপন্যাস আছে, আমরা যদি আর কয়েকটা নাম মনে রাখতে চাই তাহলে সবার ফার্স্টে কি আসবে, সেটা হচ্ছে গোরা। তারপরে আসবে কি, তারপরে আসবে হচ্ছে ঘরে বাইরে। তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে রাজর্ষি, রাজর্ষি। এরপরে কি আসবে বলেন তো? এরপরে আসবে হচ্ছে চোখের বালি, ভেরি ভেরি ফেমাস একটা উপন্যাস, ঠিক আছে? ওকে, তারপরে আসতেছে হচ্ছে এই যে নৌকাডুবি, ঠিক আছে? নৌকাডুবি। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের রিজি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হলুদ পেন দেন। ওকে ওকে, হলুদ পেন নিয়েছি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই খুবই দরকার, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস যদি আসে কখনো, প্রথম উপন্যাস হচ্ছে করুণা, ঠিক আছে? ওকে, তারপরে রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, তারপর হচ্ছে চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ। চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস যেটা প্রায় হচ্ছে পরীক্ষায় আসে, ঠিক আছে? আরেকটা জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, যদিও এখানে লেখা আছে কবিতা, সো অনেকেই দাগায় ফেলে কাব্যগ্রন্থ, বাট শেষের কবিতা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। তাহলে এই যে উপন্যাসগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস উপন্যাসগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এটা গুচ্ছের জন্য সাজেশন। এবার 3 নম্বরে দেখেন, বিলাসী গল্পে ন্যাড়ার নাম কি? ন্যাড়া, ন্যাড়া বিলাসী গল্পটি কার জব
জবানিতে বিবৃত হচ্ছিল বিলাসী গল্পটি? বিলাসী গল্পটি কার জবানিতে, কার জবানিতে লেখা হচ্ছিল? বিলাসী গল্পটি কিন্তু ন্যাড়ার জবানিতে লেখা হচ্ছিল, এটা আমরা জানি। তাহলে এই যে ন্যাড়া, এই ন্যাড়াটা মূলত কে? এই ন্যাড়াটা হচ্ছে বিলাসী গল্পের যে লেখক সে। তাহলে এই যে লেখক, এই যে লেখক, এই লেখকের নাম কি বলেন তো বিলাসী গল্পে? ওকে, বিলাসী গল্পের যে লেখক, এই লেখকের নাম হচ্ছে কি বলেন তো? বিলাসী গল্পের যে লেখক, সেই লেখক ন্যাড়া মূলত কার নাম? বিলাসী গল্পের যে লেখক ছিলেন তার নাম ছিল, ঠিক আছে? ওকে, ওকে। তো একটু দেখেন যে বিলাসী গল্পটি তাহলে কার কার নামে লেখা। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে দেওয়া নাই ডিরেক্ট অপশনটা। কমলাকান্ত আমরা জানি বঙ্কিমচন্দ্রের নাম, তারপর হচ্ছে মৃত্যুঞ্জয়, এটা হচ্ছে বিলাসী গল্পের যে মূল নায়ক সে। কিন্তু শ্রীকান্ত কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটা হচ্ছে তার হচ্ছে একটা ছদ্মনাম বলতে পারি। তো এখানে আমরা দাগাইতে পারি হচ্ছে অপশন এ, শ্রীকান্তকে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন একটু ঘুরায় প্রশ্ন আসছে। এবার 4 নাম্বার, 4 নাম্বার পরীক্ষায় প্রশ্ন আসছে। 4 নাম্বারের প্রশ্ন আসছে বেগম রোকেয়া রচিত উপন্যাস। তাহলে আমরা একটু দেখি। বেগম রোকেয়ার উপন্যাস হচ্ছে নাম্বার 1 মতিচুর, নাম্বার 1 মতিচুর। তারপর আমরা মনে রাখবো হচ্ছে পদ্মরাগ, তারপর মনে রাখবো পদ্মরাগ, তারপর মনে রাখবো হচ্ছে অবরোধবাসিনী, অবরোধবাসিনী, পদ্মরাগ, অবরোধবাসিনী। ফার্স্টেরটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার। অবরোধবাসিনী, মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী। এরপরে কোনটা দাগাবো বলেন তো? এরপরে দাগাবো হচ্ছে সুলতানার স্বপ্ন, ঠিক আছে? এই 4টা নাম আপনারা একটু মনে রাখবেন আমাদের বেগম রোকেয়ার জন্য, ঠিক আছে? বেগম রোকেয়ার জন্য মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, এই 4টা। তাহলে এইখানে কিন্তু আমাদের একটা অপশন পেয়ে গিয়েছি। সো আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটা? অপশন সি। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আহ্বান গল্পে কথকের সহপাঠী কে? 5 নাম্বার প্রশ্নে, আহ্বান গল্পে কথকের সহপাঠী কে? আহ্বান গল্পটি কার লেখা? এখানে কথকটা কে? এখানে কথকটাই হচ্ছে আমাদের গল্পের যে মেইন লেখক, যে মেইন লেখক, গল্পটা যে বলছিল সেই হচ্ছে আহ্বান গল্পের মেইন লেখক। তো এটা কে আহ্বান গল্পে? এই আহ্বান গল্পে এই লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই যে বিভূতি, তার সহপাঠী কে ছিল? তার সাথে একই সাথে কে পড়তো? তার সাথে একই সাথে কে পড়তো? ভেরি ভেরি গুড, রাইট অ্যান্সার হচ্ছে আবেদ আলী, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে আবেদ আলী। এই অপশনগুলো লাল কালি দিয়ে দাগাইলে খুব সুন্দর লাগে, দেখছেন? রাইট অ্যান্সার হচ্ছে আবেদ আলী। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে আবেদ আলী। এর পরের প্রশ্নে যাই। আমি একটু দেখতেছি যে আপনারা কারা কারা উত্তর দিচ্ছেন, কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন, কারা কারা বন্ধুদেরকে মেনশন দিচ্ছেন, সবই দেখছি। সো এটা একটু দ্রুত করেন, যে সবাই একটু রেসপন্স করেন, সবাই একটু দ্রুত কোশ্চেন দেখার সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করেন, ঠিক আছে? সো আমাদের কোর্স ডিটেলসটা চলে আসছে। এই কোর্স ডিটেলসটা আগে দিয়ে এরপরে আমরা হচ্ছে আপনাদের পরের প্রশ্নে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে টার্গেট জিএসটি, আমাদের লাস্ট ব্যাটল, দ্য লাস্ট ব্যাটল আমাদের জিএসটি। অর্থাৎ যাদের গুচ্ছ প্রিপারেশনের জন্য আমাদের হেল্প দরকার, বা আপনি চাচ্ছেন যে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, এই লাস্ট টাইমে আপনি শেষবারের মতো লড়তে চান, তাদের জন্য দেখেন আমাদের 1500 টাকার কোর্স, আমাদের 1500 টাকার কোর্স মাত্র 999 টাকায় আমরা লঞ্চ করেছি, দ্য লাস্ট ব্যাটল টার্গেট জিএসটি। এই কোর্সে আমরা দিচ্ছি আপনাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, বোথ। এরপর আপনারা আমাদের লেকচার শিটগুলো পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। আমাদের মৌলিক জিকের জন্য স্পেশাল ক্লাস থাকবে এবং টপিক বেস এক্সাম তো থাকছেই, তার পাশাপাশি আপনি ডাউট সলভিংও পাচ্ছেন। সো আপনি যেটা করবেন যে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজেই কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমাদের কমেন্টেও দেওয়া আছে কোর্স সম্পর্কিত, বিস্তারিত জানতে হলে আপনি কমেন্টে যোগাযোগ করতে পারেন। তো দ্য লাস্ট ব্যাটেলের জন্য আপনি প্রস্তুত হন এবং আমাদের সাথে যোগাযোগ করে কোর্স ডিটেলসটা জেনে নেন। সো ইনশাল্লাহ ভালো কিছু থাকছে। এবারে আমরা
6 নম্বর প্রশ্নে যাচ্ছি। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এখন দেখেন মানব ধর্ম এই কথাটা শুনেই আপনি মানব কল্যাণ ভেবে ফেলছেন, অলরেডি ভেবে ফেলছেন না? মানব ধর্ম শুনেই আপনি কাজী মোতাহার হোসেন, আবুল ফজল এদের কথা মনে করতেছেন এবং আপনি কি মনে করছেন? মানব ধর্ম শুনেই আপনি মানব কল্যাণ ভেবে ফেলছেন, তাই তো? মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? সবার ফার্স্টে যে প্রশ্ন যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটার অ্যান্সার ডেফিনেটলি কাজী নজরুল ইসলাম। কে বলেছেন এটা? কাজী নজরুল ইসলাম। ভেরি ভেরি গুড, কাজী নজরুল ইসলাম। এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। মাসি পিসি গল্পে শকুন কিসের প্রতীক? মাসি পিসি গল্পে শকুন, শকুন কিসের প্রতীক? অপশক্তি, দীর্ঘশ্বাস, হাহাকার, মনন্তর। একটু বলেন আমাদের শকুন, শকুনটা হচ্ছে কিসের প্রতীক? মাসি পিসি গল্পে শকুনটা কিসের প্রতীক? মাসি পিসি গল্পে আমরা শকুনের কথা দেখতে পাই, সো এটা কিসের প্রতীক? কিসের প্রতীক? কাজী নজরুল ইসলাম। ওকে, তো আমরা চলে যাচ্ছি এখন 7 নাম্বার প্রশ্নে। 7 এর উত্তরটা চাই। 7 7 7 7। এখনো অনেকেই হচ্ছে 6 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি 7 নাম্বার প্রশ্নের উত্তরে যাচ্ছি। শকুন কিসের প্রতীক? আচ্ছা, একজন বলছে যে দীর্ঘশ্বাসের। শকুন হচ্ছে কখনোই দীর্ঘশ্বাসের প্রতীক না। দেখেন আমাদের যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন খাবারের অভাবে শকুনরা এসে কি করেছে? খাবারের অভাবে কিন্তু মানুষ মারা গিয়েছে না খেতে পেরে, এবং শকুন এসে সেই মানুষের মাংস খেয়ে গিয়েছে। তাহলে এই যে এখানে শকুন, এই শকুনটা হচ্ছে অত্যাচারী যে শোষক, ঠিক আছে? অত্যাচারী যে শোষক, এই শোষকের হচ্ছে প্রতীক। তারা মানুষের মাংস খেয়ে গেছে এবং এই শোষকটা কি পরিচয় দিয়ে দেয়? শকুনটা কখন আসছিল বাংলায়? যখন দুর্ভিক্ষ হয়েছিল। তাহলে শকুনটা কিসের প্রতীক? আমাদের মনন্তরের প্রতীক, ঠিক আছে? আমাদের কিন্তু মনন্তরের প্রতীক, ঠিক আছে? তাহলে শকুনটা কিসের প্রতীক? মনন্তরের প্রতীক, ঠিক আছে? আমাকে কে জানি ডাক দিল। আচ্ছা, ওকে, আমাদের শকুন হচ্ছে মনন্তরের প্রতীক, ডেফিনেটলি। এর পরের প্রশ্নে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী, এটা 52 দিনগুলো থেকে এসেছে। আমরা একটু দাগায় যাই অ্যান্সারটা। এটা তিনি এই লেখাটা কোন জেলে বন্দি অবস্থায় লিখেছেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে লিখেছেন, সেন্ট্রাল জেলে। দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। দেন পরের প্রশ্নে যাচ্ছি। রেইনকোট গল্পটি কার রচনা? 9 নাম্বার প্রশ্ন, রেইনকোট গল্প, ঠিক আছে? রেইনকোট গল্পটা আপনাকে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে আপনার সিলেবাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প কোনটা? মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প শুনলেই আপনি কোনটা দাগাবেন? রেইনকোট। আপনার যদি বলে যে আপনার সিলেবাসে 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কোন রচনাটা লেখা হয়েছে? দ্যাট উইল বি ফেব্রুয়ারি 1969। যদি বলে ভাষা আন্দোলন, তাও হবে কিন্তু ফেব্রুয়ারি 1969। এরপর যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষক বিদ্রোহ নিয়ে কোন কবিতাটা লেখা হয়েছে? দ্যাট উইল বি কি? আমি কিংবদন্তির নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন কৃষক নেতা ছিলেন, সো কৃষক বিদ্রোহ নিয়ে লেখা হয়েছে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সকল অত্যাচার অন্যায় হচ্ছে প্রতিবাদ স্বরূপ কোন লেখাটা লেখা হয়েছে, অত্যাচারীদের প্রতিবাদ স্বরূপ কোন লেখাটা লেখা হয়েছে, দ্যাট দ্য অ্যান্সার উইল বি কি বলেন তো? বিদ্রোহী কবিতা। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা রচনার প্রেক্ষাপট কি, কোন থিম নিয়ে এই রচনাটা লেখা হয়েছে, তার পেছনের স্টোরিটা কি। তাহলে এই রেইনকোট গল্পটি কার লেখা বলেন তো? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, ঠিক আছে? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, ঠিক আছে? সো আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটা লেখা। আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা ফেমাস লেখা আছে, ফেমাস লেখা, সেটা কি? হলুদ পেন দিয়ে লিখি, সেটা হচ্ছে খোয়াবনামা, ঠিক আছে? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা খোয়াবনামা, ঠিক আছে? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা বিখ্যাত। আচ্ছা, হাহাকার হবে না কেন? হাহাকার তো পরে আসবে, আগে মনন্তর আসবে, তারপর হাহাকার। হাহাকার জিনিসটা দেখতে কেমন মনে হচ্ছে? সিম্প্যাথি, কষ্ট। কিন্তু শকুন তো কষ্ট না, শকুন হচ্ছে শোষণ করবে, শকুন হচ্ছে অত্যাচার করবে। এটা হাহাকারের চাইতেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় দুর্ভিক্ষের মনন্তরের কথার সাথে তুলনা দিলে, ঠিক আছে? ওকে, সো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা আমরা দেখলাম যে খোয়াবনামা, এই উপন্যাসটা কিন্তু খুবই
খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা বিখ্যাত লেখা, বিখ্যাত উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই, ঠিক আছে, চিলে কোঠার সেপাই, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা চিলে কোঠার সেপাই। ওকে, সো এই দুইটা লেখা কিন্তু লেখা। এর পরের প্রশ্নে যাচ্ছি, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে কবিতা লিখতেন, কার ছদ্মনামে লিখতেন টিমোথি পেন পোয়েম? তো টিমোথি পেন পোয়েম হচ্ছে একটা ছদ্মনাম, এই ছদ্মনামটা ইউজ করে কে কবিতা লিখতেন? এখন দেখেন এই ছদ্মনামটা কেমন শুনতে, একটু ইংরেজি ইংরেজি শুনতে না? একটু না, এক্স্যাক্টলি ইংরেজি ইংরেজি তো শুনতে, তাই তো? তো এই যে ইংরেজি, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার প্রতি ঝুঁকি, প্রভাব, ঝোঁক কার ছিল বলেন তো? এই চারজন লেখকের মধ্যে পাশ্চাত্য বা বিদেশে গিয়ে পড়ালেখা করেছেন, বিদেশি সাহিত্য ঘাটাঘাটি করেছেন কে? দ্যাট অ্যান্সার উইল বি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। তার নাম ছিল মধুসূদন দত্ত। তিনি পাশ্চাত্য রীতিতে সাহিত্য প্র্যাকটিস করার জন্য তার নামের আগে মাইকেল শব্দটি বসিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তাহলে এই যে মাইকেল মধুসূদন দত্ত, তিনি কোন ছদ্মনামে কবিতা লিখতেন? টিমোথি পেন পোয়েম, টিমোথি পেন পোয়েম, এটা ছিল মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। এবারে আমরা 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা কোর্সের ডিটেলস দেখতে পাচ্ছি। আমাদের কোর্সের ডিটেলস জানার জন্য আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনারা নক করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এবারে সোনার তরী কবিতায় তরী বেয়ে আসা মাঝি কিসের প্রতীক? আচ্ছা দেখেন, এখানে কিছু প্রতীক, রূপক আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? কিছু রূপক বা প্রতীক আপনাকে খেয়াল করতে হবে। এখানে কিন্তু প্রশ্ন আসছে যে মাঝি কিসের প্রতীক? মাঝি কালস্রোতের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক তো না, মহাকালের প্রতীক, অভিযাত্রিকের প্রতীক। তাহলে মাঝি কার প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এরপরে প্রশ্নে যাচ্ছি, কাজী নজরুল ইসলামের ব্যথার দান কি জাতীয় রচনা? কাজী নজরুল ইসলামের ব্যথার দান, ব্যথার দান কি জাতীয় রচনা? আচ্ছা, তো আমরা একটু আগে দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পড়েছি, সো অবভিয়াসলি এখান থেকে বুঝে গেছেন যে আমাদের কিন্তু কাজী নজরুল ইসলামেরও উপন্যাস, গল্প, তারপর হচ্ছে কাব্যগ্রন্থ, এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে। তাহলে ব্যথার দান কোন জাতীয় রচনা? এটা একটা গল্পগ্রন্থ, সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ব্যথার দানের সাথে আরেকটা গল্পগ্রন্থ আছে, সেটা হচ্ছে শিউলি মালা, ঠিক আছে? শিউলি মালা, ব্যথার দান, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্পের বইয়ের নাম, গল্পের বই, ঠিক আছে? ওকে, দেখেন প্রথম প্রশ্নেই আমি বলছি যে এই প্রশ্নগুলো আসে, দেখেন এইবারও আসছে। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি কি হবে বলেন তো? জীবনানন্দ দাশ হবে নাকি জসীমউদ্দিন হবে? আমরা জানি যে জসীমউদ্দিন হচ্ছে আমাদের পল্লী কবি, ঠিক আছে? জসীমউদ্দিন হচ্ছে আমাদের পল্লী কবি, তাহলে রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ, ঠিক আছে? রূপসী বাংলার কবি, তাহলে আমাদের রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, অনেকেই দাগায় অলরেডি বলে ফেলছেন জসীমউদ্দিন, জসীমউদ্দিন, আল্লাহ, অনেকেই বলছেন জসীমউদ্দিন। সো জীবনানন্দ দাশ বানানটাও একটু দেখেন, যে এই দাশ বানানটা নর্মালি সবার নাম এভাবে লেখা হয় যে সজল দাস। আমি আবার রেড পেন দিয়ে লিখতেছি, দাঁড়ান। মনে করেন যে নর্মালি লেখা হয় সজল দাস, তাহলে এই দাস বানান কেন দন্ত স, আর এই দাস বানান কেন তালব্য স? কারণ এই দাস মানে হচ্ছে দাস, দাসত্ব থেকে আসছে, ঠিক আছে? দাসত্ব মানে সৃষ্টিকর্তার দাসত্ব পালন করবে, সেই দাসত্ব থেকে এই দাস কথাটা আসছে। সো এর জন্য এখানে দন্ত স। আর এই দাস মানে কিন্তু দাসত্ব না, সো এইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা আলাদা অর্থ বহন করে, সো এই জন্য এই বানানে তালব্য স। এরপরের প্রশ্নে যাচ্ছি, বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? বসন্ত কাকে স্মরণ করেছে? বসন্ত যখন পৃথিবীতে এসেছে তখন বসন্ত কাকে স্মরণ করেছে? 14 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? আমি প্রচুর পরিমাণে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। 13 নাম্বার প্রশ্ন, জীবনানন্দ, জীবনানন্দ, আচ্ছা অনেকেই বি দিয়েছিলেন, তারা আবার কমেন্ট ডিলিট করে ফেলেছেন। 14 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 14 নাম্বার প্রশ্ন হচ্ছে, বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? রাইট অ্যান্সারটা কি হবে?
অপশন এ কবিকে, প্রিয়জনকে, ফাল্গুনকে, প্রকৃতিকে। সো আমি দেখতে পাচ্ছি দুইটা সংঘর্ষ হয়ে গেছে জাহাজে জাহাজে। একজন বলতেছেন কবিকে, এক দল বলতেছেন ফাল্গুনকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা ধরে নিব বলেন তো? রাইট অ্যান্সার তাহলে কোনটা ধরে নিব? বসন্ত কাকে স্মরণ করে এসেছে? আচ্ছা দেখেন, বসন্ত যদি একদল বলতেছেন হচ্ছে কবিকে, তো বসন্ত যদি কবিকে স্মরণ করি আসতো, তাহলে বসন্ত হচ্ছে থেমে থাকতো। বসন্ত কি করতো? থেমে থাকতো। কবির জন্য আসছে, তাহলে বসন্ত কি বসন্তর মতো চলতো? কবি যেহেতু এখনো বরণ করে নাই, তাহলে কবি বরণ না করা পর্যন্ত কবির জন্য আসলে বসন্ত কবির জন্য অপেক্ষা করত। কিন্তু বসন্ত কাকে স্মরণ করেছে? বসন্ত ফাল্গুনকে স্মরণ করেছে, এরপর আসছে। তার মানে বসন্ত আসার আগে কাকে স্মরণ করে এসেছে? ফাল্গুনকে। কারণ আমাদের ঋতু, আমাদের প্রকৃতি এটা প্রবহমান, সব সময় চলবে। সো আপনি যদি বসন্তকে বরণ না করেন, আপনি যদি পয়লা বৈশাখ সেলিব্রেট না করেন, আপনি যদি নববর্ষকে নতুন রূপে আহ্বান না জানান, আমন্ত্রণ না জানান, আপনি যদি এটা সেলিব্রেট না করেন, তাহলে কি হবে? ওই দিন পয়লা বৈশাখ হবে না? ওই দিন কি দোসরা বৈশাখ হবে না? ওই দিন পয়লা বৈশাখই হবে। তার মানে কি বোঝাতে চাচ্ছি? যে প্রকৃতি, ঋতু, সময় এগুলো হচ্ছে প্রবহমান, এটা চলতেই থাকবে এবং এই চলমান প্রক্রিয়াটা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কিন্তু একদম দুনিয়ার মৃত্যু, কিয়ামত পর্যন্ত কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনি মরে যান, আমি মরে যাই, সবাই মরে যাক, তাতে প্রকৃতির কিছু আসে যায় না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো বসন্ত আসার আগে কাকে স্মরণ করবে? ফাল্গুনকে। কারণ ফাল্গুন যখনই আসবে তখনই বসন্ত আসবে। আমি কি বুঝাইতে পারছি? তো ডিপেন্ড করতেছে এই চারটার মধ্যে কোন জিনিসটা ডিপেন্ড করতেছে বসন্ত আসার জন্য? ফাল্গুন মাস। কারণ ফাল্গুন মাস আসা মানে বসন্ত আসা। তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতেছে? ফাল্গুন। ফাল্গুন আসলেই বসন্ত আসবে। ওকে, ওকে। সো আমরা 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ এর পক্ষে, ফ্যাসি বিরোধীর পক্ষে, তার মানে তিনি কিন্তু ফ্যাসিস্ট না, ফ্যাসিস্টদের বিপক্ষে তিনি লিখেছেন। ফ্যাসি বিরোধী, তার পক্ষে লিখেছেন। সুকান্ত ভট্টাচার্য কি লিখছে? আকাল লিখছে। একদম, এটা একদম ঠুটস্থ থাকতে হবে, কারণ বারবার পরীক্ষা এটা আসতেছে, এটা একদম ঠুটস্থ থাকতে হবে। অপশন সি রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি আকাল। এটা একদম বারবার ঠুটস্থ থাকতে হবে, এটা আর ভুল করা যাবে না। এর পরের প্রশ্নে যাচ্ছি। নাগরিক কবি বলা হয় কাকে? দেখেন, একটু আগেই আমি বললাম যে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। 16 নাম্বার প্রশ্ন, নাগরিক কবি কাকে বলা হয়? 16 নাম্বার প্রশ্ন। দেখেন, নাগরিক কবি কাকে বলা হয়, কিশোর কবি কাকে বলা হয়, যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়, তারপর হচ্ছে একটু আগে কি বললাম, সাহিত্য সম্রাট কাকে বলা হয়। এই প্রশ্নগুলো সব সময় থাকবে, সব সময় থাকবে। তো নাগরিক কবি কাকে বলা হয়? দ্য অ্যান্সার উইল বি কি? অপশন সি শামসুর রহমান। নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। শামসুর রহমান, এখানে কিন্তু রহমান দাগাইতে পারবেন না, কি দেওয়া? রাহমান। শামসুর রহমান, শামসুর রহমান। পরের প্রশ্নে যাচ্ছি। সব্যসাচী লেখককে, দেখেন একটু আগেই আসছে নাগরিক কবিকে, এখন আসছে সব্যসাচী লেখককে। সব্যসাচী লেখককে। আমরা কিন্তু যখন এক শব্দে এক বাক্যে উত্তর শিখেছি, যে এক বাক্য থেকে বাক্য সংকোচন শিখেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে সব্যসাচী কথাটার মানে কি? সব্যসাচী কথাটার মানে হচ্ছে যার দুই হাত সমান তালে চলে, যার দুই হাত একই সাথে চলে। তো সব্যসাচী লেখক, তার মানে সে হচ্ছে ভার্সেটাইল লেখক একজন, ঠিক আছে? সে একজন ভার্সেটাইল লেখক। তিনি কে? সব্যসাচী লেখক কে? আচ্ছা, হুমায়ুন আহমেদ, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, মুনীর চৌধুরী। দ্য অ্যান্সার উইল বি অপশন সি সৈয়দ শামসুল হক। নাগরিক কবি শামসুর রহমান, যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এক্স্যাক্টলি। আমাদের বাংলা সাহিত্যে গদ্য রচনা কে করেছেন? গদ্য রচনা এবং হচ্ছে গদ্য রচনায় বাংলা বিরাম চিহ্ন, ঠিক আছে, বাংলা বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন কে প্রবর্তন করেছেন? দ্য অ্যান্সার উইল বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় ব্যাকরণের গ্রন্থ সবার ফার্স্টে কে রচনা করেছেন? রাজা রামমোহন রায়। আবার বলছি, বাংলা সাহিত্যে, বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণের বই সবার
ফার্স্টে কে নিয়ে এসেছেন? রাজা রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে আধুনিক কবি, তাকে বলা হয় আধুনিক কবি, ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শেষ কবি হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, ঠিক আছে, ওকে। এভাবে আমিও পড়াতে পারি দেখে দেখে, আমিও পড়াতে পারি দেখে দেখে। আপনাদের কমেন্ট পড়তেছি, কমেন্ট, আপনাদের কমেন্ট পড়তেছি, আপনারা বলতেছেন, আমিও আপনাদের সাথে পড়তেছি, ঠিক আছে। আপনিও যদি পড়াইতে পারেন তাহলে চলে আসেন আমাদের লিজেন কেয়ার কোচিং এর হচ্ছে আমাদের অফিসে, আমরা আপনাকে একটা ক্লাস নিব, হ্যাঁ ঠিক আছে। আমি আপনার ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিব, ঠিক আছে। আমরা আপনার ইন্টারভিউ নিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিব, সিভি ড্রপ করে আপনি চলে আসেন অফিসে, ওকে। আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটি কার? কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। আপনারা অনেক কুটু, বুঝছেন, আপনারা ছোট ছোট বিষয় নিয়ে রাগ করেন, হিংসা করেন, ঝগড়া করেন, গোপী বেহেনের মতো, মানে কোকিলা মোদি গোপী বেহেনের মতো, ঠিক আছে। যদিও আমি ওই সিরিয়াল দেখি নাই, তো হ্যাঁ, মানে আপনারা হচ্ছে অনেক ছোট ছোট বিষয় বা ধরেন যে একটু ক্ষেপে যান, জিনিসটা অনেক কিউট। আচ্ছা, এবার আমরা 18 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটি কার? রাজ বল্লভের, মানিক চাঁদের, রায় দুর্লভের, উমি চাঁদের, ঠিক আছে। রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? মধ্যযুগের শেষ কবি, জি। ওকে, সো কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, কে বলছে? রাজবল্লভ, মানিকচাঁদ, রায়দুর্লভ, উমিচাঁদ। এই চারটা প্রশ্নের মধ্যে, চারটা অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হবে? কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটি করেছেন মানিকচাঁদ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মানিকচাঁদ, ঠিক আছে। দেখেন এইগুলাই কিন্তু আমরা পারি না ভর্তি পরীক্ষায়, কারণ এত এত ক্যারেক্টার, এত এত কথা বলছে, এত কিছু মনে থাকে না, তাই তো। তো এটা করতে হবে কি, বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে উক্তিগুলো, এগুলো কিন্তু বারবার ভর্তি পরীক্ষায় আসে, সো এটা বারবার প্র্যাকটিস করবেন। এবং সব উক্তি, সব ডায়লগ কিন্তু পরীক্ষায় দেয় না, সিলেক্টিভ কিছু ডায়লগ প্রতি বছর রিপিট হয়, সো ওগুলো পড়বেন, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। পরের প্রশ্ন যাচ্ছি, নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স মানে হচ্ছে, আমরা পড়েছি নত্যবিধান সত্যবিধান। নত্যবিধান মানে কোথায় মূর্ধন্য বসবে, কোথায় দন্তন্য বসবে, সেটার নিয়ম। সত্যবিধান মানে কোথায় মূর্ধন্য স বসবে, কোথায় দন্তস্ব বসবে, সেটার নিয়ম। কিন্তু এখন আসতেছে নিত্য মূর্ধন্য স, তার মানে এই নিয়মগুলো, এই বানানগুলো কোনো ধরনের নিয়ম মানা ছাড়া, তারা কোনো নিয়ম মানবে না, তারা সব সময় মূর্ধন্য স বসবে। এরকম কিছু বানানে নিত্য মূর্ধন্য ন বসে, তারা কোনো নিয়ম মানবে না, কোনো রুলস মানবে না, তারা সব সময় শব্দের ভেতর বসলে মূর্ধন্য নই বসবে। সো এই মূর্ধন্য আর মূর্ধন্য স এর নিত্য মূর্ধন্য বাচক শব্দ, নিত্য মূর্ধন্য স বাচক শব্দ আছে। এই দুটো চার্ট আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই চার্ট থেকে, নত্যবিধান সত্যবিধান থেকে প্রশ্ন দিলে 80 to 90% শিওর থাকেন যে আপনাকে এই চার্ট থেকেই প্রশ্ন দিবে, ঠিক আছে, মুখস্থ বিদ্যা। সো এই চার্ট থেকে, মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন আসলে তো ডেফিনেটলি এটা মুখস্থ করে ফেলতে হবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, আষাঢ়। বাহ, আমি বলতে বলতে অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছেন, অনেকেই হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলেছেন। যোগ বানানো পার, ভাই আপনারা আর পচায়েন না, বললাম তো আপনারা অনেক কুটু, মানে ওকে। তো আমরা দেখতে পাচ্ছি ওকে, তাশফিক বিন আলম আদন, নামটা আর একটু বড় করতে পারতেন না ভাই? আমি তো অর্ধেক সময় ব্যয় করে ফেললাম। আচ্ছা, আপনি সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ। বুঝাতে পারি নাকি পারি না জানি না, বাট আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, আপনারা আমাকে প্রচুর পরিমাণে, প্রত্যেকে যারা ক্লাস করছেন, আপনারা আমাকে প্রচুর পরিমাণে কোঅপারেট করেন, প্রতিটা ক্লাসে প্রচুর রেসপন্স করেন, এবং আপনারা আমাকে প্রচুর পরিমাণে হচ্ছে সহযোগিতা করেন ক্লাসটা নেওয়ার জন্য, যার জন্য আপনাদের সহযোগিতার জন্য
জন্য কিন্তু আমি একটা ভালো ক্লাস আপনাদেরকে দিতে পারি। সো এই থ্যাঙ্কসটা আর এই ক্রেডিটটা কিন্তু আপনাদের জন্য, ঠিক আছে, আপনাদের পাওয়ার জন্য। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি 20 নাম্বার প্রশ্নে। পিশাচ থেকে পিচাস কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখেন, পিশাচ, পিশাচ থেকে পিচাস, অথবা এটা ঘুরায়ও দিতে পারে, পিচাস থেকে পিশাচ। রিস্কা থেকে রিক্সা থেকে রিস্কা, এগুলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা বুঝতে হলে আপনাকে একটা অ্যাক্সিডেন্ট দেখতে হবে। অ্যাক্সিডেন্টটা কি? দেখেন, দুই পাশ থেকে দুইটা গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, এই যে দেখেন জাহাজে জাহাজে সংঘর্ষ লেগে গেল, জাহাজে জাহাজে সংঘর্ষ 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 লেগে গেল। এই অ্যাক্সিডেন্টের ফলে এই সাইডের গাড়িটা এই পাশে চলে যাবে, এই সাইডের গাড়িটা এই পাশে চলে যাবে, অর্থাৎ দুটো কি হবে? শাফল হয়ে যাবে, ইন্টারচেঞ্জ। এই সাইডেরটা এই সাইডে, এই সাইডেরটা এই সাইডে, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাপারটাকে আমরা কি বলি? অ্যাক্সিডেন্ট। এবং এই অ্যাক্সিডেন্টটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট, এবং এই যে ধ্বনি চেঞ্জ করে ফেলে এটাকে আমরা বলি ধ্বনির অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের বাংলা বিপর্যয়। তো এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলে থাকি? ধ্বনি বিপর্যয়। তো এটা আশা করি মনে থাকবে। আমি আরো কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। দেখেন, ফার্স্টে ছিল লাফ, অ্যাক্সিডেন্ট হয়েছে, সো অবশ্যই ফটা আগে আসবে, লটা পরে চলে যাবে, সো লাফ কি হয়ে গেছে? ফাল। ফার্স্টে ছিল রিক্সা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সো অ্যাক্সিডেন্টের ফলে ফার্স্টে কি আসবে? এখন অ্যাক্সিডেন্টের ফলে শ আগে আসবে, ক পরে যাবে, রিক্সা হয়ে গেল কি? রিস্কা। সো সেম ভাবে দেখেন, অ্যাক্সিডেন্ট হয়ে দুটো দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা কি বলি? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের বাংলা কি? ধ্বনি বিপর্যয়। ওকে, আচ্ছা, ওকে, রাকিব বিল্লাহ, আপনি আপনি দিয়ে রাখছেন হচ্ছে একজনের ডিপি। এখন আপনারে তো কিছু বলতেও পারতেছি না ভাই, পরে আবার কোথায় চলে যাব। যাই হোক, আপনি আমাকে বিবাহ করিতে চাইলে ভাই, আমার তো বয়স হয় নাই বিয়ের। তো মনে করেন যে আমি এখনো এনআইডি কার্ড, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেটও তুলতে পারি নাই। আমার এখনো মনে করেন যে মাত্র 10 বছর বয়স হয়েছে, সামনের বছরে আমার 11 হবে। তো এখন যদি বিয়ে করি তাইলে জিনিসটা বাল্য বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি একটু 10-15 বছর অপেক্ষা করেন, ঠিক আছে? তারপরে আমরা একটু দেখতেছি যে আমরা ভেবেচিন্তে আমরা একটা বৈঠক করতে পারি, আমরা একটা আলোচনা সভা, আলোচনা সভার হচ্ছে অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে? যে আমরা আপনার ব্যাপারে কি করতে পারি, ঠিক আছে? ওকে, এবার আমরা 21 নম্বরে যাচ্ছি। নিরস শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন, এটা একটা বিসর্গ সন্ধি থেকে আসছে, নিরস। তো যখন বিসর্গ সন্ধি আমি ইউজ করব, বিসর্গ সন্ধি ইউজ করার পরে এখন দেখেন রসটাকে আলাদা করে দিলাম, এখন এখানে কি আর দীর্ঘইটা থাকবে? বিসর্গ তো দিয়ে ফেলছি, তার মানে এখানে এখন রস্যই হয়ে যাবে। সো রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা হবে অপশন সি। কারণ এটা কেন দীর্ঘই না? কারণ এখানে আমি বিসর্গটাকে আলাদা করে ফেলছি, আলাদা করে ফেলার কারণে দীর্ঘইটা কি হয়ে গেছে? রস্যইকার হয়ে গেছে। ওকে, মুনমুন, আজকে প্রথম ক্লাস দেখছি, আপনার কথাগুলো ভালো লাগছে। ওকে, সো বিনোদন নেয়ার জন্য ধন্যবাদ, ক্লাস করার জন্য ধন্যবাদ। আপনি আমার ক্লাস করলে একই সাথে সব পাবেন, বুঝছেন? একের ভিতর সব, ক্লাস পাবেন, বিনোদন পাবেন, কমেডি পাবেন, পচানি পাবেন, রোস্টিং পাবেন, মন খারাপ পাবেন, আত্মবিশ্বাস পাবেন, মোটিভেশন পাবেন, সব পাবেন। সো ভালো না লেগে তো উপায় নাই, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 22 নাম্বার প্রশ্নে, ঠিক আছে? উপস, আচ্ছা ভাই, এটা উচ্চারণ করা লাগবে না, আমি বলতেছি। উপসর্গ যুক্ত শব্দ কোনটা? ঠিক আছে, উপসর্গ, এটা এটা উচ্চারণ করতে গেলে মনে করেন যে আপনারা আপনাদের দাঁত টাত ভেঙে পড়ে যেতে পারে। তো উপসর্গ যুক্ত শব্দ কোনটা এটা আপনাকে জানতে চাইছে, ঠিক আছে? একটা ওয়ার্ড এখানে মিসিং আছে, ইনভিজিবল কালি দিয়ে লেখা হয়েছে, তো সো এটা দেখতে পারবেন না আপনারা। তো এই উপসর্গ যুক্ত শব্দ এখানে কোনটা? কয়েক, তিলেক, বারেক, হরেক। রাইট অ্যান্সার কি হবে বলেন? উপসর্গ যুক্ত শব্দ, রাইট অ্যান্সার কি হবে? 22 নাম্বার প্রশ্নে চলে গিয়েছি। উপসর্গ যুক্ত শব্দ কোনটা? উপসর্গ যুক্ত শব্দ কোনটা? আমাকে একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেন। 22 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে হরেক। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে হরেক। ওকে, হিন্দি উপসর্গ হর, হর থেকে হিন্দি উপসর্গ হর থেকে কিন্তু এটা আসছে, ঠিক আছে? হর হামেশা, হর রোজ, হরেক। এবার মৌলিক শব্দ কোনটি? খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন আসছে, এবং এটা আমি আশা করব আপনারা সবাই পারবেন। এই কয়েকটা শব্দের মধ্যে গোলাপ,
এরপর হচ্ছে কলম, এগুলো কিন্তু মৌলিক শব্দ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। মৌলিক শব্দ হচ্ছে অপশন সি গোলাপ, ঠিক আছে। আচ্ছা, সাধারণত আমরা জানি যে এক অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো রয়েছে, একাক্ষর বিশিষ্ট শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ, কিন্তু এই যে এরকম গোলাপ, কলম, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপরের প্রশ্নে যাচ্ছি, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। সবাই বিদ্যা উপার্জনটা মন দিয়ে করো, এটা যদি ভেঙে, এটা তো হচ্ছে তেলেগু ভাষায় লেখা, আমি আপনাদেরকে বাংলায় যদি বলি, আপনাদেরকে বলতেছে আরে ভাই আপনারা মন দিয়া পড়েন, এটা হচ্ছে বাংলা, ঠিক আছে। যদি পড়ালেখা করতে হয় তাহলে মন দিয়া পড়, এটুকু হচ্ছে বাংলা। তো এই যে সব বাক্যটা, এই বাক্যে আপনাকে হচ্ছে আন্ডারলাইন করে দিছে, এই আন্ডারলাইন করা যে অংশটা, এইটাকে বলছে কোন কারকে বিভক্তি, তাই তো। এখন দেখেন, আমি যখন পড়তে আমার কি লাগবে, মন লাগবে, তার মানে পড়ার জন্য একটা উপকরণ হচ্ছে একটা পড়ার জন্য একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মন। এই মনটাকে আমার লাগবে পড়তে বসতে হইলে, তার মানে এটা একটা উপকরণ, একটা মাধ্যম, একটা যন্ত্র, একটা সহায়ক। যখন আমি ইউজ করে কাজটা করব, তখন সেই উপকরণ, সেই মাধ্যম, সেই যন্ত্র, সেই সহায়ক, সবটুকুকে আমি বলতে পারি কি, করণ কারক। তাহলে এটা কোন কারক, এটা করণ কারক। এবার হচ্ছে আসল সমস্যা, করণে দুইটা অপশন দিয়ে দিছে, করণে পঞ্চমী, করণে তৃতীয়া। তাহলে দেখেন, আমি এখন এখানে বিভক্তি খেয়াল করব, দ্বারা দিয়া কর্তৃক কোন বিভক্তি, তৃতীয়া বিভক্তি। তাহলে এটা কোন অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে অপশন ডি, করণে তৃতীয়া। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। হ্যাঁ, পরের উপকরণ মন, করণ কারক, ভেরি 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 গুড। ওকে, একজন বলছে অপাদানের তৃতীয়া, একটা চটকানা লাগাবো, কে বলছে এটা অপাদানের তৃতীয়া। দেখেন, অপাদানের তৃতীয়া, এই যে মাইট দেওয়ার কারণটা দেখেন, অপাদান মানে হচ্ছে সব নেগেটিভ। পড়ালেখা কি নেগেটিভ নাকি? আপনাদের জন্য নেগেটিভ না, আমাদের জন্য নেগেটিভ না। পড়ালেখা হচ্ছে লাভবান। ছোটবেলায় পড়তাম না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তো দেখেন পড়ালেখা মানে কি, লাভ আর লাভ, ঠিক আছে। যদিও এই লাভের মুখ আমরা কোনোদিনও দেখি না, এটা হচ্ছে ইনভিজিবল লাভ, এটা দেখা যায় না চোখে, খালি চোখে, ঠিক আছে। সো এই পড়ালেখা হচ্ছে লাভের বিষয়, সো এটা কখনোই অপাদান হবে না। অপাদান হচ্ছে চলে যাওয়া, হারিয়ে যাওয়া, পড়ালেখা হারাই যাওয়ার বিষয় না, ঠিক আছে। যদিও আমরা এটাই মনে করি, সো এই এত সত্যি কথা বলতে হয় না, ঠিক আছে, আমরা একটু মিথ্যা বলবো, এর জন্য এটা করণ কারক, ঠিক আছে। এবারে আমরা চলে যাচ্ছি 25 নাম্বার, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি খুবই ইন্টারেস্টিং, পূর্ব পদে আকার বসবে, পরপদে রস্যইকার বসবে, এই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এখন দেখেন কোথায় বসছে, আপনি বুঝতে পারতেছেন, আকার রস্যইকার, বাকি সব শব্দ ঠিক থাকবে, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কানাকানি, চুলাচুলি, হাতাহাতি, মারামারি, লাথালাথি, পারাপারি, ধরাধরি, মারামারি, টোনাটুনি, সবগুলোই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার কর্তা। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। সৃষ্টি শব্দটি প্রকৃতি প্রত্যয়, যখন আমি সৃষ্টি, বৃষ্টি, মিষ্টি আলাদা করে ফেলবো, তখন কি হবে বলেন তো, এই ট এর বদলে ত বসবে, তো দেখেন তো কোথায় ত বসছে, দুটোতে বসছে, সৃজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সৃজ যোগ তি, এটা হচ্ছে রাইট অ্যান্সার, সৃষ্টি, সৃজ যোগ তি। ওকে, ওকে আপু, বিওপি এফ এ ডাবল এস, আপনার সাজেশন থেকে অনেক কমন পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা রায়ানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাজেশন ফলো করার জন্য, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য, এবং আপনিও একটু আমাদেরকে বলে দেন, যারা নিউ কামার্স, যারা নতুন এখনো ক্লাস করছে, সেই সোনামণিদেরকে বলে দেন যে আমাদের ক্লাসগুলোর সাজেশন, ক্লাসগুলোর লেকচার, ক্লাসগুলোর পিডিএফ কতটা ইম্পর্টেন্ট, এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়লে আপনার পরীক্ষাটা যে ভালো হবে সেটা বিশ্বাস করতে আপনারা শিখেন, ঠিক আছে। ওকে, আর কত বিশ্বাস করাবো ভাই আমি জানি না। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, কমার আরেক নাম কি। দেখেন কমাটা তো হচ্ছে, এটা কি, কমা হচ্ছে আমাদের
ইংরেজি ওয়ার্ড, ঠিক আছে। কমা হচ্ছে আমরা ইংরেজিতে যে পাঞ্চুয়েশন বলি, এই পাঞ্চুয়েশনে কমা হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড। কমার হচ্ছে স্পেলিংটা হচ্ছে এটা, COMMA, কমা। এবার এটা তো একটা অবশ্যই বাংলা থাকতে পারে। কমা কি করে? পদকে ছেদ করে। কমা কি করে? পদকে ছেদ করে। কমা হচ্ছে পদকে ছেদ করে। মনে করেন শব্দের ভিতর সবগুলো, বাক্যের ভিতর সবগুলো শব্দই তো পদ। তো আমি বললাম যে আমি আজকে বাজারে গিয়ে বিস্কুট, আম, কলা, কলম ও মুরগি কিনলাম। তাহলে আপনি দেখেন, আপনি যখন কমা ইউজ করলেন তখন প্রত্যেকটা শব্দের পদ কিন্তু আলাদা হয়ে গেল। সো আপনি শব্দের পদকে আলাদা করলে আমি এটাকে বাংলায় কি বলতে পারি? সে হচ্ছে পদকে ছেদ করতেছে, কারণ ছেদ মানে হচ্ছে আলাদা। পদকে সে ছেদ করতেছে মানে পদকে সে আলাদা করতেছে। তাহলে কমার যে বাংলা রূপ সেটাকে আমরা বলতে পারি পাদচ্ছেদ, ঠিক আছে, পাদচ্ছেদ। সে পদকে ছেদ করে, এর জন্য কমার যে বাংলা সেটাকে আমরা বলতে পারি পাদচ্ছেদ। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে পাদচ্ছেদ। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে 28 নাম্বার প্রশ্নে। 28 নাম্বার প্রশ্ন হচ্ছে কিরিট এর প্রতিশব্দ কি? কিরিট মানে হচ্ছে ক্রাউন। কিরিট মানে কি? কিরিট মানে হচ্ছে ক্রাউন। তো কিরিটের প্রতিশব্দ কি? পতঙ্গ, মৌমাছি, মস্তক, মুকুট। এটার প্রতিশব্দ ক্রাউন। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মুকুট। অপশন ডি, মুকুট। ওকে, মিস FSSS এর জন্য ক্লাস দেন প্লিজ। আচ্ছা, দিচ্ছি, দাঁড়ান, আমরা ব্যবস্থা করতেছি, দাঁড়ান। পাদচ্ছেদ, এক্স্যাক্টলি। এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আমাদের 29 নাম্বার প্রশ্ন। 29 নাম্বার প্রশ্ন, উদ্যত এর বিপরীতার্থক শব্দ কি? আচ্ছা দেখেন, উদ্যত মানে হচ্ছে কোনো কিছু করার জন্য সে এক্সাইটেড, সে যাবে, পজিটিভ রিয়াকশন। আর উদ্যতর বিপরীত তাহলে কি? কোনো কিছু থেকে তাহলে সে পিছিয়ে পড়বে। উদ্ধত মানে কি? উদ্ধত মানে হচ্ছে বাড়াবাড়ি, বা হচ্ছে মনে করেন যে এক্সেস বা এগিয়ে যাওয়া। বলে না যে তোমার এমন উদ্ধত আচরণ। উদ্ধত আচরণ মানে কি? এক্সেস, বাড়াবাড়ি, একটু এগিয়ে থাকা, সামনাসামনি, একটু বেশি বেশি। তাহলে উদ্ধতর বিপরীত কি হবে? একটু কম কম, একটু পিছিয়ে থাকা। তো উদ্ধতর বিপরীত শব্দ তাহলে কি হবে? উদ্ধতর বিপরীত শব্দ হবে তাহলে বিরত। উদ্ধতর বিপরীত শব্দ হবে বিরত। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি, মোটাও নয় রোগাও নয়, এই কথাটির অর্থ কি? মোটাও নয় রোগাও নয়, যে মোটা না, মনে রাখবেন, যে হচ্ছে মোটা না সে হচ্ছে এক হারা, একটা হারাইছে। যে রোগা না সে হচ্ছে আরেকটা হারা, ঠিক আছে, আরেকটা হারা, তাহলে সেও একটা হারাইছে। তাহলে দুইজন যে হারাইছে, দুইজন যে হারাইছে, তাহলে দুইজনকে আমরা কি বলতে পারি? দুইজন। তো দুইজনকে দো বলতে পারি। তো সে তো দুইটাই হারাইছে, তো যে মোটাও না চিকনও না তাকে আমরা কি বলতে পারি? সে দুইটাই হারাইছে, তো তাকে আমরা বলতে পারি দো হারা। মোটাও না চিকন না, তাকে আমরা বলতে পারি দো হারা। একজন বলছে আটষাট, আটষাট মানে মোটাও না চিকন না, মোটাও না রোগাও না, তাকে আমরা বলি দোহারা, দোহারা। ওকে, আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে এপিক শব্দটির পরিভাষা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের প্রত্যেকটা শব্দের ইংরেজি পরিভাষা শিখে ফেলবেন। এপিক মানে কি? এপিক মানে কি? ব্যালেড মানে কি? আমি লিখে দিচ্ছি। এপিক মানে কি একটু পরেই বলতেছি, এখনই বলতেছি। এপিক শব্দের অর্থ কি, ব্যালেড শব্দের অর্থ কি, এগুলো হচ্ছে আপনাদের জন্য দরকার, ঠিক আছে। এপিক শব্দটির অর্থ কি, ব্যালেড শব্দটির অর্থ কি, নোবেল কথাটির অর্থ কি, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে ড্রামা কথাটির অর্থ কি, ড্রামা কথাটা কোত্থেকে আসছে, ট্র্যাজেডি শব্দের অর্থ কি, ট্র্যাজেডি, ট্র্যাজেডি শব্দের অর্থ কি। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। মেলোড্রামা শব্দের অর্থ কি, মেলোড্রামা, মেলোড্রামা শব্দের অর্থ কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো প্রত্যেকটার বাংলা প্রতিভাষা কিন্তু আপনাদের দরকার, পরিভাষা। যেমন ব্যালেড মানে হচ্ছে গীতি কবিতা, ব্যালেড মানে হচ্ছে গীতি কবিতা, গীতি কবিতা। তারপর নোবেল মানে কি? আমরা নোবেল মানে জানি যে নোবেল মানে হচ্ছে উপন্যাস, উপন্যাস। এরপর ড্রামা মানে জানি যে ড্রামা মানে হচ্ছে
হচ্ছে নাটক। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে, ট্র্যাজেডির বাংলা আমরা ট্র্যাজেডি ইউজ করি। ট্র্যাজেডি মানে হচ্ছে এটা একটা গ্রিক শব্দ, যার মানে হচ্ছে স্যাড এন্ডিং, অন্তিমে হচ্ছে মারা যাওয়া, শোক, বিদ্রোহ, বিরহ দিয়ে হচ্ছে এন্ডিং হয়। তো এপিক শব্দের মানে কি? এপিক শব্দের মানে হচ্ছে মহাকাব্য। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এপিক মানে হচ্ছে মহাকাব্য। আচ্ছা, সব দেখি মেয়েরা পড়াশোনা করে, ছেলেরা কি করে? আপনাদের মতো, আপনি যে দেখছেন না সব মেয়েরা পড়াশোনা করে, ছেলেরা কি করে? ছেলেরা ঘাস খায়। ঠিক আছে, আপনিও খান, আপনি তো ছেলে তাই না? ছেলেরা কি করে আপনি চিন্তা করতেছেন, আপনার চিন্তা করতে হবে না, ছেলেরা ঘাস খায়, আপনিও ঘাস খান। এবারে আমরা 32 নাম্বার প্রশ্নে যাচ্ছি। নিচের কোন বানানটি বৈয়াকরণিক দিক থেকে যথাযথ? এখন দেখেন, পরীক্ষায় তো এটাই দিতে পারতো যে নিচের কোন বানানটি শুদ্ধ, কিন্তু এরা না দিয়ে আপনার মাথাটাকে একটু নষ্ট করতে চায়। মানে পরীক্ষার হলে স্যাররা হচ্ছে আপনার মাথা খাইতে চায়। এই মাথা খাওয়ার জন্য আপনাকে বলছে বৈয়াকরণিক দিক থেকে শুদ্ধ, কারণ আপনি তো জানতেন যে এই বানানটার মধ্যে কোনটা শুদ্ধ, কিন্তু আপনি তো এইটা জানেন না যে বৈয়াকরণিক মানে কি। এইটার জন্য মনে করেন অনেকেই এই উত্তরটা দিতে পারবে না। বৈয়াকরণিক মানে হচ্ছে ব্যাকরণগত দিক থেকে, ব্যাকরণ গ্রামাটিক্যালি রাইট কোনটা বা গ্রামাটিক্যালি শুদ্ধ বানান কোনটা, এটা হচ্ছে আপনার প্রশ্ন আসছে। সো এখানে কোনটা আসবে বলেন তো? বিচিত্র, বৈচিত্র্য, বৈচিত্র্য, বৈচিত্র্য। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বৈচিত্র্য। বৈচিত্র্য, বৈচিত্র্য। ওকে, এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি, সমীচীন, তারপর হচ্ছে কি কি আসছে, উপযোগিতা, দীর্ঘজীবী। আচ্ছা, এটার রাইট অ্যান্সার কি হবে? দেখেন, সমীচীন বানান, সমীচীন বানানে হচ্ছে দুটোই দীর্ঘ ইকার, এটা মাথায় রাখবেন। উপযোগিতা, উপযোগিতা একটা হ্রস্ব ইকার হবে, উপযোগিতা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার আমাদের 33 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার কোনটা হবে? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, যারা যারা এখনো বসে বসে চিন্তা করতেছেন। রাইট অ্যান্সার কি হবে? নিচের কোনটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি, সমীচীন, উপযোগিতা, দীর্ঘজীবী। একজন বলছে সমীচীন। ভাই, সমীচীন বানান ভুল করছে তো, এখানে শুদ্ধ বলছে, শুদ্ধ, শুদ্ধ। রাইট অ্যান্সার কি হবে? 33 নাম্বার প্রশ্ন, 33 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা, অনেকেই বলতেছেন হচ্ছে রাইট অ্যান্সার হবে শ্রদ্ধাঞ্জলি, আবার অনেকে বলতেছেন হচ্ছে রাইট অ্যান্সার হবে দীর্ঘজীবী। আর আচ্ছা, দেখেন শ্রদ্ধাঞ্জলি বানানটা এখানে কি দেয়া আছে? শ্রদ্ধাঞ্জলি বানান আছে দীর্ঘ ইকার। রাইট অ্যান্সার হচ্ছে শ্রদ্ধা, এখানে দয় ধ, শ্রদ্ধাঞ্জলি রস্য ইকার হবে। ঠিক আছে, সো একটাই বানান শুদ্ধ পাইছি, দীর্ঘজীবী। সো দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, এরকম কোনো মৎস্যজীবী, এরকম জীবী যদি থাকে, জীবী, তাহলে সব সময় বানানের শেষে দেখবেন জীবী দুটোই দীর্ঘ ইকার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সব সময় মাথায় রাখবেন। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রাইট আনসার শ্রদ্ধাঞ্জলি বানান রস্য ইকার, তো এটা হচ্ছে আমাদের রাইট আনসার, অপশন ডি। এবার 34 নাম্বার প্রশ্নে যাচ্ছি। অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি? বৃক্ষরাজি, শৈবাল দল, সমৃদ্ধশালী, উর্মিমালা। আচ্ছা, অপপ্রয়োগ মানে ভুল, ভুল কোনটা হয়েছে? 33 নাম্বার প্রশ্ন, কোনটা ভুল হয়েছে? নিচের কোন বানানটি ভুল? শ্রদ্ধাঞ্জলি, আচ্ছা এটা তো আগেরটা। অপপ্রয়োগ মানে ভুল হয়েছে কোনটাতে? একটা ভুল আছে, বাকি সব ঠিক আছে, তাই তো? 34 নাম্বার প্রশ্ন, বৃক্ষরাজি, শৈবাল দল, সমৃদ্ধশালী, উর্মিমালা। রাইট অ্যান্সার তাহলে কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে শৈবাল দল, এটা হচ্ছে আমাদের ভুল বানান। ঠিক আছে, ভুল বানান। এবার আজকের লাস্ট কোশ্চেনে যাচ্ছি, 35 নাম্বার কোশ্চেন। মেনিমুখ বলতে কি বোঝায়? মেনিমুখ, মেনিমুখ মানে হচ্ছে মিনমিনে শয়তান, আর কিছুই না। বাংলায় আমরা বলি না যে ও হচ্ছে একটু কোনাইচা, কোনাইচা মানে হচ্ছে একটু মিনমিনে শয়তান, মনে মনে রাখে। ঠিক আছে, উপর দিয়ে দেখা যে ভাজা মাছ সে উল্টাই খেতে জানে না, কিন্তু সে মুখে মুখে যাই বলুক না কেন সে মিনমিনে শয়তান। তো এই মেনি মুখকে কি বলে? ভীতু, লাজুক, মুখরা, বিড়াল মুখ। এটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশন বি, লাজুক। সে শরম পায়, সে একটা ভান ধরে থাকে যে আমার শরম করে। সো মেনি মুখ বলতে অপশন বি, লাজুক। মেনি মুখ বলতে বোঝায় অপশন বি, লাজুক। ওকে, ওকে।
সো আমাদের 34 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, 35 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে লাজুক। সো আজকে আমরা 35টা প্রশ্ন সলভ করলাম আলহামদুলিল্লাহ। প্রতিনিয়তই আমরা 20টা কোশ্চেন সলভ করি, 20টা 25টা, আজকে আমরা 35টা কোশ্চেন সলভ করলাম। সো ইনশাল্লাহ এইভাবেই আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের বাংলা প্রস্তুতিকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলা ফ্রি ক্লাসগুলো চলবে, এবং তার পাশাপাশি আমরা পেইড ব্যাচে কোর্স রান করা শুরু করে দিয়েছি এবং পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু করে দিব গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। সো যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছেন, দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান, কারণ যখনই আমি ক্লাসটা শুরু করব এর মাঝখানে শুরু করে আপনি মাঝখানে ভর্তি হয়ে কিন্তু লাভ নাই, আগের ক্লাসগুলো রেকর্ডেড পাবেন। সো আপনি যেটা করবেন এখনই ভর্তি হবেন শুধুমাত্র গুচ্ছের জন্য। আপনারা জানেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমাদের 1500 টাকার কোর্স আমরা 999 টাকায় সেল করছি। সো এই কোর্সটাতে দ্রুত ভর্তি হয়ে গিয়ে আপনি 999 টাকায় একটা গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর্সটা এনরোল করে আপনি ভর্তি হয়ে যান আমাদের সাথে, এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা ক্লাসগুলো শুরু করে দিব, কারণ হাতে সময় নাই এবং গুচ্ছতে চান্স পেতে হবে ইনশাল্লাহ। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের পেইড ব্যাচের কোর্সে খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হতে যাচ্ছে। সো আল্লাহ হাফেজ, আজকে ক্লাস এতটুকুই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকেন।